মহাশয় তিনি পুষ্প নিবেদন করে শ্রদ্ধা অর্পণ করলেন। ডক্টর কুণাল সরকার, শ্রদ্ধেয় শ্রী অরিন্দম লোধ এবং সেই সঙ্গে অ্যাডভোকেট শ্রদ্ধেয় শ্রী সুব্রত সরকার মহাশয় তিনিও মঞ্চে রয়েছেন। রাজ্যের মাননীয় মন্ত্রী করতালি দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমাদের অভিনন্দন জানান। ঠিক পরে পরে শ্রদ্ধা রুচিরা চ্যাটার্জি পুষ্পস্তবক শুভেচ্ছা উপহার এই দিয়ে আমরা মাননীয় এরপরে শ্রদ্ধা রীনা সরকার তিনি ডক্টর কুণাল সরকার আমাদের সকলের জন্য একটি অত্যন্ত আনন্দের মুহূর্ত এটি। অ্যাডভোকেট দিলীপ সরকার মেমোরিয়াল ফাউন্ডেশনের তরফে যে বিতর্ক সভার আয়োজন হয়েছে তার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় প্রফেসর ডক্টর মোহাম্মদ সাহা, যারা তাকে আন্তরিকভাবে কৃতজ্ঞ। এবং এর পরে পরে মাননীয় মন্ত্রী মহাশয় সরকার মহাশয়ের তাকে পুষ্প নিবেদন করে শ্রদ্ধা অর্পণ করবেন। একে একে সম্মাননীয় আর্টিকেলের মুখ্য এগুলো তো আমাদের পক্ষে সাধারণ মানুষ আমরা আর্টিকেল কোথায় খুঁজতে থাকি, আমরা ওই আর্টিকেল জানি, কিন্তু ওনাদের আর্টিকেল তো ভেরি ডিফিকাল্ট টু রিকগনাইজ। কিন্তু বলতে হবে লিখেও নিলাম, যেখানে ইউজ করার থেকে আমি করবো। থ্যাংক ইউ আমাদের জাস্টিস অরিন্দম লোধ মহাশয়কে। আমাদের মাঝে যিনি মহারাজার হয়েছেন যিনি এসছেন বলছেন এই হার্টের মাঝে মাঝে কি বলে কিছু যখন পাইপ থেকে আটকে ফাটকে যায় সেটাকে পরিষ্কার করি, আর যে চেম্বারটা আছে হার্টের সেই চেম্বারগুলোকে মাঝে মাঝে ঠিকঠাক করে মেরামতি করে। সেই যে তার নাম হচ্ছে বিশিষ্ট কার্ডিওলজিস্ট আমাদের মাঝে ডক্টর কুণাল সরকার। আমি বুঝলাম না ওই জায়গার থেকে সরে গিয়ে আমি যেমন এখন আমার ডাক্তারি ছেড়ে মুখ্যমন্ত্রী হয়ে গেলাম, উনি এত নামি দামি ব্যক্তি, সারা পৃথিবী চিনেও না, শুধু ওয়েস্ট বেঙ্গলে না। এবং আমরা সবসময় শুনি, গত দুবার আমি এখানে এসেছিলাম, জাস্ট আই ওয়াজ গেজিং অফ হিম, এত কথা উনি কীভাবে জানেন, এত কথা এবং সুন্দরভাবে যে প্রেজেন্টেশন করেন, মানে সত্যি অপূর্ব। এবং আমি ওনাকে দেখতে পাইনি, যখন এখানে বসেছিলাম এখানে ফটো দেখছিলাম ওনার, আমি বললাম এসছি কিনা। তো সেমন কিন্তু যখন বললেন যে মঞ্চে কারা কারা, আমি আসলে আই ওয়াজ ভেরি মাচ থ্রিল টু সি হিম। সত্যি খুব ভালো লাগলো। এবং আজকে উনি যেভাবে আমার সাথে কথা বললেন, এর আগে কিন্তু সেভাবে কোনোদিন কথা হয়নি। মনে হলো হি নোজ মি ফর এ লং টাইম। এটা আমি দেখলাম একটা কানেকশনের যে একটা মিউজিক, সেটা আমি দেখতে পেলাম আজকে। থ্যাংক ইউ ডক্টর কুণাল সরকার। আমিও উনি যে বললেন যে আমরা এই যে ফাইলাম বলে না, PHYL ফাইলাম, একই ডাক্তার ফাইলামের আমরা সবাই এখানে উপস্থিত আছেন। তো যাই হোক, যেতেই হয় এমনভাবে এটা ঘেরাও করার যে পদ্ধতিটা উনি জানেন যে মানুষকে নিয়ে গেলে কাজটা হয়ে যাবে। আর মানুষের প্রতি আমার একটা সবসময় একটা মানে সমস্যা আছে ওর সাথে। তো যাই হোক, আমি আজকে কিন্তু এখানে আসার জন্য লোলওয়াতে আমার একটা প্রোগ্রাম ছিল সাউথে, আমি কিন্তু যাইনি, কারণ ওখান থেকে যদি আমি আসতাম আপনাদের প্রোগ্রামে আমি আসতে পারতাম না। কিন্তু এতে আমার প্রচুর লাভ হলো। এখানে যেভাবে সবাই বললেন, আমাদের বাবু যে কথাগুলো, সত্যি অনেক জিনিস আছে। যেভাবে উনি বাস্কেটবলের কথা বললেন, হাইটের বিষয়ে বললেন, অনেক মানে রেলিভেন্ট টক বোঝানোর যে স্টাইল, ওনার মতো হয়তো আমি কোনোদিনই পারবো না। তো ওটা টাইম যায়, সব মানুষ থেকে সবসময় শেখার আছে। এটা কিন্তু আমরা যদি ভাবি যে আমি সব জানতাম, তাহলে তো মুশকিল। এখানে আমার রিজার্ভেশন আছে,
এখানে যারা ফ্যামিলি মেম্বার অফ লেট দিলীপ সরকার যারা এখানে আছেন সবাই, এবং আমার সামনে কৃষ্ণেন্দু, এক সময় মনে হয় কোথার থেকে ব্রেন থেকে বেরোয় এইসব জিনিস। তো তখনই মনে হয় যে বিবেকানন্দজি বলেছিলেন যে তোমার মাথার মধ্যে এত বড় লাইব্রেরি আছে, সারা পৃথিবীর লাইব্রেরি যদি তুমি একসাথে করো তার চেয়ে মানে সেগুলো কম হবে তোমার মাথার মধ্যে যেগুলো লাইব্রেরি আছে। এবং সেটা আমি দেখি মাঝে মাঝে ওই লাইব্রেরি থেকে টুকটুক করে বের করে আর আমাদের সেগুলো ডেলিভারি করে। সিনিয়র অ্যাডভোকেট পীযূষদা এখানে আছেন। আরেকটা সমস্যা, আমি প্রথমত যখন আমি ইয়েতে যাই, বিধানসভায় যাই, তো সবাই পরিচিত মুখ, তো দা নাকি বলা যাবে না, আর এই মুখ দা, এই দা বলে না, এটা বাবু বলতে হবে, নতুবা তো কত কিছু এভরিডে আইলাম। সেখানে জানি না, এইখানে তো আর বিধানসভা না, তো আমাদের অত্যন্ত প্রিয় একজন পীযূষদা আছেন অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট। যখন শেষ সবার এদিক সেদিক যাওয়ার পরে যখন আর গত্যন্তর থাকে না, বলে ওই অ্যাডভোকেট পীযূষ বিশ্বাসের কাছে যাও, মানে সঠিককে ঠিক করে দেবে, ঠিককে সঠিক বানিয়ে দেবে। এবং আদার্স পার্সোনালিটি যেখানে দেখতে পাচ্ছি আমি, এবং আমার মিডিয়া বন্ধুরা যাদের সবসময় একটু মানে আজকে যেমন বিতর্কের বিষয়টা যেমন সেন্সিটিভ, মিডিয়া কিন্তু ভেরি সেন্সিটিভ, কখন যে এটাকে টুইস্ট আউট করে কোথায় কি চলে যাবে, ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল ইট কেয়ার। এর জন্য আমি সবসময় প্রথমে ওনাদের সম্বোধন করি আমার মাই ডিয়ার মিডিয়া, যাতে বাঁচতে পারি কোনো রকম। অমূল্যায়নের পরিপন্থী এখানে আমার মনে হয় বিতর্ক অলরেডি আমাদের মাননীয় মন্ত্রী শ্রী অনিমেষ বাবু অলরেডি কিন্তু বিতর্ক কিন্তু স্টার্ট করে দিয়েছেন, কয়েকটা সেন্টেন্স আমি দেখলাম অলরেডি হি হ্যাজ কিক স্টার্ট। আমি কিন্তু খুব সাবধানে আমার কথা বলতে হবে যাতে স্টার্ট না করি। আর আমি যে জায়গায় এখন আছি এই জায়গায় কিন্তু ওই আবার সেন্সিটিভ এরিয়া, ভেরি সেন্সিটিভ। তাতেও কি বলেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে মনে হয় বলার থেকে শোনাটাই বেটার। এখানে বসে যদি শুনতাম এক দুটো চলে গেলাম, সময় কম, আরও 2-3টে প্রবলেম আছে, যেতেই হবে, তবুও প্রথম যখন স্টার্ট হবে এক দুটো শুনে নিয়ে চলে হবে। সেখানে এই যে ফাউন্ডেশন, দিলীপ সরকার মেমোরিয়াল ফাউন্ডেশন, এটা ওনারা যেভাবে কাজ করছেন, আজকে একটু আগে আমরা দেখলাম, এবং মেয়েকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য এই ফাউন্ডেশনের তরফ থেকে ওনাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, আর্থিকভাবে সাহায্য করা হয়েছে। আমি ওনাদেরকে সেলুট জানাবো। সেগুলো ভেবে নিন, আপনার ফিউচারে আরও অনেক করতে হবে এগুলো কাজ। এগুলো যখন করবেন সরকার কত করবে, আর সরকারেরও রিজার্ভেশন আছে, সব জায়গায় রিজার্ভেশন আছে। তবে সেই জায়গায় যখন এই ধরনের যারা সামাজিক কাজকর্মে লিপ্ত তারা যদি এই ধরনের কাজ করে, আমাদের পক্ষে অনেকটা লাঘব হয়, অনেকটা যে মানুষের জন্য করা। সরকার তো আর কিছু না, আপনাদেরই লোক, আলাদা কিছু না। এবং আপনাদের ট্যাক্সের পয়সায় কিন্তু সব হয়, এবং সেই ট্যাক্সের পয়সায় আপনাদের কাছে সুযোগ সুবিধা পৌঁছানোর কাজ। সেই জায়গায় যদি ট্যাক্সের ইউজের বাইরেও যদি এই ধরনের কেউ কাজ করে, তাহলে ওই জায়গায় পয়সাটা আমাদের খরচা হয় না। 49 ইয়ার্স ধরে আমাদের, আবার দিলীপদাই বলতে হবে, কারণ দিলীপদার কাছে আমি অনেকবার গেছি, কয়েকবার। এমন তো সবসময় প্রোঅ্যাক্টিভ আমার লাইফে ছিল। কোনো না কোনো সময় ম্যাডাম বোধহয় বুঝতেও পারবে না, মানে মনেও থাকবে না, কিন্তু কোনো না কোনো সময় আমি গেছি ওনার কাছে, মানে খুব ভালো করে ওনাকে আমি চিনি। তো 49 ইয়ার্স ধরে উনি আইন পেশায় ছিলেন, ক্রিমিনাল লয়ার হিসাবে, যেটা বলা হয়েছে খুবই মানে ত্রিপুরাজ্যের জন্য একটা গর্বের বিষয়। এবং ত্রিপুরা হাইকোর্টে
প্রথম ওনাকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে ওনাকে নিযুক্তি দেওয়া হয়েছিল। এবং শুধু তাই নয়, এখানেও কিন্তু আমার যতটুকু মনে আছে, আমাদেরকেও কিছু যেমন এখন আমাদের পীযূষ দা সম্পর্কে আমরা বলছি, পীযূষ দা তৎকালীন সময় কোনো ক্রিমিনাল বিষয় হলে সেটা ওই পুলিশ সরকারে এখানে যাও, পুলিশ সরকারে এখানে যাও। তো এর জন্যই ওনাকে আজকে আমার দু চারটে কথা বলবো। আমি জানি না আবার বেশি কথা যদি হয়ে যায় আবার, কিন্তু দু চারটেই কথা বলবো। তো সেরকমভাবে উনি পরিচিত ছিলেন, ত্রিপুরার গর্ব। এবং একটু আগে যিনি ঘোষক, উনি অনেক কথা সুন্দরভাবে কথা বলে, আমরা সবাই জানি। এটাও কিন্তু আর মনে হয় আমি সব দিকে যেন মাস্টার হই, কেননা ওর মতো আমি তারিখে অসম্ভব হবে না, এত সুন্দরভাবে বলে। যাই হোক, তো আমি আমার মতোই থাকতে চাই, তাহলে আমি আমার মতো চিন্তাধারা আমি চলব। সে বলছিল যে এই যে বিতর্ক সভা, এর মধ্যেও কিন্তু মুক্ত চিন্তার একটা ক্ষেত্র কিন্তু প্রসারিত হয়। এবং এখানে আজকে যা আমার কাছে লেখা আছে তাতে দেখা গেছে শুধু রাজ্যের না, বহির্রাজ্যের থেকেও খ্যাতনামা যারা বক্তাগণ, ডিবেটার যারা আছেন এখানে আজকে আসবেন। আমি কয়েকটা জিনিস আমি লিখে নিয়ে এসেছি। এখানে আমাদের জাস্টিস অরিন্দম লোধ উনি বলছিলেন যে আর্টিকেল 335, উনি কি বলছেন সে আর্টিকেল 335, যে রিজার্ভেশন থাকবে কিন্তু নট এট দ্য কস্ট অফ এফিসিয়েন্সি। এটা কিন্তু সংবিধানে সেটা রয়েছে। এবং ত্রিপুরায় যে আমরা দেখেছি যে এসসি এসটি, আমাদের এখানে ওবিসি রিজার্ভেশন নেই। আমি একটা জায়গায় দেখছিলাম বিভিন্ন রাজ্যে কিন্তু বিভিন্নভাবে এই ধরনের এসসি এসটি ওবিসি এই ধরনের থাকে, কিন্তু আমাদের এখানে ফর এক্সাম্পল 31% রিজার্ভেশন ফর এসটি বা 17% ফর এসসি, এটা কিন্তু অন্য জায়গায় আবার আর এক রকম। তা আমি একজনকে জিজ্ঞেস করছিলাম যে এই রিজার্ভেশনটা এটা এরকম হয় কেন, তারতম্য হয়? তখন বললো যে ডিপেন্ডস আপন দ্য পপুলেশন অফ দ্যাট কমিউনিটি। পপুলেশনের উপর ভিত্তি করে সেখানে কিন্তু ওই পার্সেন্টেজের রিজার্ভেশনটা সেটা হয়। এই রিজার্ভেশন ইজ এ পলিসি enforced by the government of India to give the opening to historically marginalized and disadvantaged communities. সেই জায়গায় তা যখনই বলি মাননীয় প্রধানমন্ত্রীজির একবার না বলতেই হবে যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, সবাইকে নিয়ে একসাথে নিয়ে যাওয়া। রিজার্ভেশন থাকবে, সব থাকবে, কিন্তু সবাই যাতে উপরের দিকে উঠতে পারে এটার সাথে কিন্তু এই যে আমাদের রিজার্ভেশন এই যে পলিসি এবং যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করেছে তার সাথে কিন্তু অনেকটা মিল আছে। এটার মেইন উদ্দেশ্য কি? টু প্রমোট সোশিয়াল জাস্টিস, এবং শুধু জাস্টিস না, গ্রাউন্ড, এটা গ্রাউন্ডে আনতে হবে। গ্রাউন্ড দ্য গ্যাপ বিটুইন প্রিভিলেজ and depressed section of society. এই হচ্ছে মেইন এটা উদ্দেশ্য। কিন্তু এই রিজার্ভেশন কতদিন হবে এই নিয়েও কিন্তু কন্ট্রোভার্সি আছে। এটা আমরা জানি সবাই যে এই রিজার্ভেশন কত বছরের জন্য। এটা নিয়ে অনেক যখন আপলিফমেন্ট হবে, যাদের যাদের আপলিফমেন্ট হবে তারা আবার রিজার্ভেশন যাদের একটা ফ্যামিলিকে উঠাতে হবে। 100 জনের মধ্যে ধরুন আপনার কিছু আমি অলরেডি তারা অ্যাফ্লুয়েন্ট পিপল ইন অল অ্যাসপেক্ট, অথচ যাদের আমরা উঠানোর দরকার তারা কিন্তু উঠছে না, আবার এদের মধ্যেও কিন্তু প্রবলেম। কাজেই তাদের জন্য এটা নিয়ে এখন বিরাট কন্ট্রোভার্সি চলছে যে ইকোনমিক্যালির উপরে, ইকোনমিক তার ফ্যামিলির যে ইকোনমিক সেটার উপর ভিত্তি করে রিজার্ভেশন হওয়া দরকার। একটা লোক অলরেডি ডেভেলপ করে গেছে, তাকে আবার রিজার্ভেশনের কেন আমি দেবো? এ নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে।
এগুলো থাকবেও আমার মনে হয় না যতদিন ভারত আছে। জানেন যে মাননীয় শিক্ষা আদালতে একাধিক মামলা, আমি যেটা বললাম যে বিচারাধীন। তো এই ধরনের তর্ক বিতর্ক যাই হোক, এই ধরনের ভাবনার যে সম্মুখীন আজকে যারা এখানে ডিবেটাররা হবেন থাকবেন, তাদের শুরু হবে এটা। এবং ইতিমধ্যে একটা মিউজিক আছে, যাই বলুন না কেন, এটা নিতে কিন্তু আনন্দ। মানে দর্শক যারা আছে যখন শুনবে এই বলতে, আরেকজন বলবে সেটা, মানে একটা সুন্দর যাকে বলে একটা পরিবেশের মাধ্যমে যে এখানে ওনারা করবেন তাদের ভাবনার যে চিন্তা ভাবনা সেগুলো আমরা দেখতে পাবো। এবং এতে করে নতুন নতুন যে উপলব্ধি এবং ভাবনা ও চিন্তার যে ক্ষেত্রটি প্রশস্ত করবে। আর এই মগজ চর্চাকে কীভাবে করতে হয় এই ধরনের যখন হবে, মগজটা এমনিতে ঠান্ডা থাকে, চুপচাপ থাকে, মগজের ব্যবহার কী করে, যেটা আমি বললাম যে বিবেকানন্দজি বলেছেন, এটা মানবপ্রভুর জন্য খুব প্রযোজ্য, যে যত বেশি মগজকে কীভাবে মানে চর্চা করা যায় এই ধরনের বিতর্ক যদি হয়, আমি বলবো সমস্ত স্কুল কলেজে এই বিতর্ক কিন্তু ছেলে মেয়েদের করানো উচিত, যে কোনো ইস্যু নিয়ে তাদের এই অনুসারে। এবং এই বিতর্কতে কী হয়, যখন এই বিতর্কের মধ্যে যুক্ত হবে তার মধ্যে সাহস বাড়বে, কনফিডেন্স বাড়বে। এবং ছোটোবেলা থেকে যখন একদম মেচিউর্ড ওয়েতে আসবে তখন এখানে কিন্তু আরও বেটার ওয়েতে সে কিন্তু তার প্রেজেন্টেশন দিতে পারে। এটা কিন্তু একদম স্কুল লেভেল কলেজ লেভেলে হয়, আমি জানি আমাদের সময়। তা আমাদের তো ভয় লাগতো কী জানি কী বলবো, কি এই বিতর্ক তো কোনোদিন পার্টিসিপেট করিনি। এমনিতে রাস্তাঘাটে তো বিতর্ক হয়, তর্ক যেটা বলি, এগুলো করি, কিন্তু বিতর্কের মধ্যে যে একটা সুন্দরতা আছে সেটা কিন্তু ডাক্তারবাবু আমাদের শিখিয়েছেন, যে কত সুন্দরভাবে শব্দ প্রয়োগ করে এত সুন্দরভাবে উনি প্রেজেন্টেশন করেন, মানে মুগ্ধকর। এবং যুক্তি এবং তথ্যের ভিত্তিতে নিজেদের যে বক্তব্য সেটা উপস্থাপন যে করা হয়, এবং ভিন্ন ভিন্ন মত আমরা দেখতে পাই, তাকে নিশ্চয়ই যে গণতান্ত্রিক পরিসরে একটা শালীনতা বোধ যেটাকে বলে সেটাকে মেনে এটা আলোচনা হবে। আমাদের রাজ্যের ছেলেমেয়েরা দেশ ও দেশের বাইরে তাদের মেধার কিন্তু এখন পরিচয় দিচ্ছে। ত্রিপুরাকে কিন্তু আগে কাহাটা আগে ভাই ত্রিপুরা ফির আসাম से, কিন্তু এখন কিন্তু এই অবস্থাটা নেই। ত্রিপুরা মানে একটা সারা ভারতবর্ষের মধ্যে সবাই জানতে পেরেছে যে ত্রিপুরা একটা জায়গা আছে যেখানে আমাদের ছেলে মেয়েদের যে মেধা, এবং তাদের কারণেই কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি দেখুন ছেলে মেয়েদের, ছোটো ছোটো ছেলে মেয়েদের সাথে সবসময় কথা বলেন, পরীক্ষা চর্চা, পরীক্ষা মে চর্চা, এবং মন কি বাত অনুষ্ঠানেও দেখেন অনেক সময় কথা বলেন। সারা ভারতবর্ষের মধ্যে এত ট্যালেন্ট আমাদের, এবং তাদের উপর ভিত্তি করে থেকে 60 থেকে 65% যেটাকে হিউম্যান রিসোর্স বলা হয়, সেটা আমাদের সবচেয়ে বড় ট্রেজার। সেই জায়গায় তার উপর গুরুত্ব দিয়ে, এটা তো ওই আবার বললাম শুধু ভারতবর্ষে শুধু হলেই হবে না। তো আশা করি যে আজকের যে বিতর্ক সবার এখানে আয়োজন করা হয়েছে, and I wish this debate a grand success. Thank you very much. সবাইকে নমস্কার, জয় হিন্দ। Our constitution works. Our constitution says this only. Most people, I'm sure, in their family, they will follow the second option only. If my first example was not clear, let me give you another example. Let us take the example of basketball game. I'm not very sure how many of you have played basketball in your student life. I tried few times, but I was not successful. You look at my height. Honorable CM is raising his hand. He was definitely successful because his height is 40. Now, there are two players. One player whose height is 6 feet 2 inches, and another player is a small young guy whose height is only 4 feet 2 inches. Now, if the basket height is the same for both of them, and the referee says
Rule is same for both of you, and you now start playing. What will be the result? The result will be the player A will do easily he will succeed in the game, and player B will fail. Why? The thing is, the height also, the physical height will be the disadvantages for the player B. And then what should be the fair rule? What should be the fair equality? For the player B, you bring down the basket height and then let him also play. Open for him also. So this is what exactly our constitution says. Now, the real fairness would require, as I said, lowering the basket for the shortest child or bring them closer. Reservation in Indian constitution is also the greatest example of equality of opportunity. You have to give opportunity. Now, of course, like people might argue saying that देश को क्या मिला, but I can tell over the last 7 decades, reservation has changed the course of millions of lives. They have brought STs into classrooms, into government offices, into legislatures, into the heart of public life itself. In the Northeast, the